দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা নিয়মিতই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন, ক্রাইসিস এবং দুই দেশের উগ্রপন্থীদের আচরণ নিয়ে আমরা সবসময় সমালোচনা করি। আমরা সবসময় বলি এই দুই দেশে একটা অংশ থেকেই যায়, তারা কোনো সময়ই ভারত বাংলাদেশের ভালো সম্পর্ক মানে বাংলাদেশের সাথে তার প্রতিবেশী সম্পর্কটা ভালো পেতে চায় না। সেখানে পাকিস্তানের ইন্টারেস্ট কাজে লাগাতে চায়, সেখানে তার্কির ইন্টারেস্ট কাজে লাগাতে চায়। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন যেখানে এসে পৌঁছেছে, সেখানে সারা বিশ্ব মোড়লদের মধ্যে নজর পড়ে গেছে যে এই সম্পর্ক আর তলানিতে যাওয়া উচিত না, দুই দেশের মধ্যে পড়ে গেছে। এবং দুই দেশের মিডিয়া খুব টেকনিক্যালি, মিডিয়ারও একটা অংশ, তারা এই দুই দেশের বিরোধকে অনেকটা জিয়ে দিচ্ছে কিনা। ভারতের সাথে বাংলাদেশের এই টানাপোড়েনে বাংলাদেশের লাভ কি, এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা ভারতের সাথে ফাইট করে বা ভারতের সাথে যুদ্ধ বাদ দিলাম, মনস্তাত্ত্বিক যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ কোনোটা করে আমরা লাভবান হব, এই প্রেক্ষাপট এখন পর্যন্ত কেউ বর্ণনা করতে পারেনি। মাঝখান দিয়ে পাকিস্তান থেকে নওয়াজপন্থী অংশের লোকজন যখন বলছে যে বাংলাদেশের সাথে গানিয়াম হলে তারা পাকিস্তান থেকে ভারতে মিসাইল ছুড়বে, তখন খুব ক্লিয়ার হয়ে যায় না যে আসলে পাকিস্তানের একটা অংশ আমাদেরকে উস্কে দিচ্ছে কিনা। এবং আমাদের দেশে যারা ধর্মীয় উগ্রবাদে বিশ্বাসী, আমাদের দেশে যারা চরমপন্থী, তাদেরকে ভারতের এগেনস্টে ব্যবহার করতে গিয়ে কার্যত সারা বাংলাদেশের মানুষকে ব্যবহারের একটা পায়তারা করছে। আমি একটা ছোট্ট খবরের দিকে আপনাদের আগে নজর দিয়ে আসি, সেই খবরটা জানার পরে আরো বিস্তারিত বোধহয় আলোচনা করা সম্ভব। বাংলাদেশে সম্প্রতি যখন সহিংস বিক্ষোভ চলছে, এর মধ্যে সময় একজন হিন্দু ব্যক্তির হত্যাকাণ্ড ঢাকা ও দিল্লির মধ্যে চলমান টানাপোড়েনকে আরো গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। আপনারা জানেন যে ভালুকার সেই লিটন চন্দ্র দাস একে অপরের বিরুদ্ধে সম্পর্ক অস্থিতিশীল করার অভিযোগ তুলতে থাকায় একসময় ঘনিষ্ঠ সময়ের পরীক্ষা উত্তীর্ণ দুই প্রতিবেশী দেশের সম্পর্ক মেরামতযোগ্য হয়ে পড়ছে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। মানে এটার ভালোর দিকে যাওয়ার সুযোগ নেই। আমি এর আগের দিন একটা আলোচনা আপনাদেরকে বলেছি যে সামনে একটা নির্বাচিত সরকার আসলেও এই সম্পর্ককে এমন জটিল জায়গায় রেখে যাওয়া হয় কিনা যে একটা নির্বাচিত সরকারের জন্য তখন টাফ হয়ে যাবে বড় এবং শক্তিশালী প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো করায়। একটি হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারতে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো বিক্ষোভ শুরু করেছে। নিহত 27 বছর বয়সী দীপু চন্দ্র দাস বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য ছিলেন। ধর্মবর্ণনা অভিযোগ তুলে গত সপ্তাহে ময়মনসিংহে একজন লোক তাকে পিটিয়ে হত্যা করে। এটা শুধু পিটিয়ে হত্যা না, এটা নির্মম এবং অমানবিক। আমরা গত যে ঘটনাটি আমরা দেখেছি, একেবারেই বোগাস একটা ব্লেম দিয়ে তাকে ধর্ম অবমাননার ব্লেম দেওয়া হয়েছে, যেটার কোনো আগা মাথা খুঁজে পাওয়া যায়নি। র্যাবের কাছে গেল, র্যাব থেকে পুলিশের কাছে গেল, সেইখান থেকে চিনিয়ে নিয়ে ছেলেটাকে মেরে পিটিয়ে তারপর তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে তারপর তাকে আবার পুড়িয়ে দেওয়া হলো। মানে এটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়ে বহুদূর চলে যায়। যাক, সেই ঘটনায় রাজধানী ঢাকা আলোচিত ছাত্রনেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ শুরুর কয়েক ঘন্টা আগে এই ঘটনাটি ঘটে। খেয়াল করে দেবেন, কোনো কি যোগসূত্র ছিল ওগুলোর মধ্যে কোথাও? সেটা কি কোনো একদিন বাইরে বেরিয়ে আসবে? হাদির সমর্থক যে অভিযোগ, হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের যোগসূত্র আছে এবং তিনি ভারতে পালিয়ে গেছেন, যা মুসলিম প্রধান বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আরও উস্কে দিয়েছে। তবে বাংলাদেশের পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ব্যক্তির দেশ ছাড়া বিষয়ে কোনো নিশ্চিত কোনো তথ্য তাদের কাছে নাই। সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ দুটি দিল্লি সহ কয়েকটি শহরে ভিসা সেবা স্থগিত করেছে। একে অন্যের বিরুদ্ধে কূটনৈতিক মিশনগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ জানাতে দুই দেশই হাই কমিশনারদের তলব করছে। আমরাও ডেকেছি, তারাও ডেকেছে, এবং এই উত্তপ্ত অবস্থাটা দিন দিন উত্তপ্ত সীসার মতো হয়ে উঠছে। আমি আন্তরিকভাবে আশা করি কোনো পক্ষই উত্তেজনা আর বাড়ুক সেটা চায় না। বিবিসিকে বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিবা গাঙ্গুলি দাস। তার মতে বাংলাদেশের অস্থির পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে তা অনুমান করা কঠিন হয়ে পড়েছে। মানে বাংলাদেশের নিরাপত্তা সংকট কি তাহলে অসমাধানযোগ্য হয়ে গেল? আমরা খুব অন্ধকার পথের দিকে যাচ্ছি। বাংলাদেশের ভারত বিরোধী মনোভাব নতুন না, এটা সবাই জানেন। আরো যেসব প্রসঙ্গগুলো, শেখ হাসিনার প্রসঙ্গ আসছে, ভারতের দিক থেকেও ভালো ভালো কথা সবাই বলে, কিন্তু কাজের কাজ সমাধান কোথাও হয় না। বাংলাদেশের পোশাক কারখানার কর্মী দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা ভারতের ক্ষোভ আরো বাড়িয়ে দিয়েছে। নবী মোহাম্মদকে অবমাননার অভিযোগে একদল লোক তাকে পিটিয়ে হত্যা করে, পরে তার দেহ একটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই সিচুয়েশনগুলো বাংলাদেশ কেন, ইন্টারন্যাশনাল সমস্ত মিডিয়া তারা এখন ভারত বাংলাদেশের সম্পর্কটাকে বিশ্লেষণ করছে, এবং এই বিশ্লেষণ করার ফলাফল যেটা দাঁড়াচ্ছে, কেউ আর হাতড়ে
কুল পাচ্ছে না যে এটা আসলে কোন দিকে যাচ্ছে এবং কারা কোন আগ্রহে কোন ইন্টারেস্টে এরকম করতে যাচ্ছে। এই দুই দেশের মধ্যে ভিসা বন্ধ, ভিসা বন্ধের ফলে অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়বে আমরা এর আগে আলোচনা করেছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক রোগী চিকিৎসার জন্য ভারত যেত, সেটা থমকে আছে ডক্টর ইউনূস সরকার আসার পর থেকে। আচ্ছা, ভারতের মানুষ তো বাংলাদেশে চিকিৎসা করতে আসতো না, ভারতের তো উল্লেখযোগ্য তেমন একটা অংশ বাংলাদেশে পড়তে আসতো না। তাহলে এই যে প্রভাবগুলো পড়ছে, এই প্রভাবগুলো মেটানোর জন্য কি আপ্রাণ কোনো চেষ্টা আমরা আমাদের কূটনৈতিক মহলে দেখতে পাচ্ছি? না, পাচ্ছি না। তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানে কেউ ইন্টেনশনালি, যেরকম বলা হচ্ছে যে প্রথম আলো ডেইলি স্টার সরকারের ভেতর থেকে একটা অংশ উস্কে দিয়েছে। বাংলাদেশের হয়ে ভারতের সাথে লড়বে পাকিস্তান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।